আফিফার হবু বর মারা গিয়েছে, এই বিয়ে হবে না। তিক্ত বাক্যটা কর্ণকুহরে আসতেই সমস্ত বিয়ে বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। আফিফা তার হবু বরের জন্য বধূ সেজে অপেক্ষা করছিল। তার হবু স্বামী মারা গিয়েছে বাক্যটা আফিফার কর্ণে পৌঁছাতে সে চমকে উঠল। চিন্তায় সমস্ত মস্তিষ্ক অকেজো হয়ে গেল। বুদ্ধিরা জোট বেঁধে পালিয়েছে, ভেতরটা শূন্যতায় ভরে উঠল। রিমির মুখে এমন কথা শুনে আফিফার বাবা নিজাম সিকদার ধপ করে জমিনে বসে পড়লেন। আফিফা দৌড়ে এসে বাবার পাশে বসলেন। সে উদ্বিগ্ন হয়ে বলল, তুমি চিন্তা করো না আব্বু, আমার কিছু হবে না, আমি ঠিক আছি। আমি থাকতে তোমাকে কেউ কথা শোনাতে পারবে না। নিজাম শিকদার নিস্তেজ হয়ে বসে রয়েছেন। আফিফার আঁখি যুগল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে বিয়ে করতে পারবে না বলে তার আঁখি যুগল ভেজেনি, তার আঁখি যুগল ভেজেছে বাবার বিধ্বস্ত মুখশ্রী দেখে। চারদিকে কোলাহল সৃষ্টি হলো, কিছু তিক্ত বাক্য কর্ণকুহরে এসে পৌঁছালো। এই মেয়ে অপয়া, বিয়ে হতে না হতে হবু স্বামী মারা গেল। এই মেয়ে যার ঘরে যাবে তার ঘরটা আধারে পরিপূর্ণ হয়ে যাবে। এই মেয়েকে বিয়ে কে করবে? আপনি সমাজে কেউ মুখ দেখাবেন নিজাম শিকদার? আমাদের বল্টুর সাথে আফিফার বিয়ে দিয়ে দিন। বিষাক্ত বাক্যগুলো ধারালো অস্ত্রের মতো বুকে এসে বিচ্ছে। কায়ার সমস্ত হাড় ভাঙা ব্যথা অনুভব করছে আফিফা। আরফান বাবা এবং বোনের করুণ অবস্থা থেকে দিশেহারা হয়ে পড়ল। সে দ্রুত আফিফার সঙ্গে এগিয়ে এলো। নিজাম শিকদার জ্ঞান হারিয়েছে। আফিফা এবং আরহান বাবার জ্ঞান ফেরালো। নিজাম শিকদারের জ্ঞান আসতেই মেয়েকে বুকের মধ্যে আগলে নিল। সে অস্থির হয়ে শুধালো, তোর কি হবে মা? আমি যে তোর সবচেয়ে বড় সর্বনাশটা করে ফেললাম। তুই আমাকে বলেছিলি তুই অনার্স শেষ করে বিয়ে করবি। আমি এতদিন ধৈর্য ধরলাম, আর কয়টা দিন ধরতে পারলাম না। বাবার বলা প্রতিটি বাক্য আফিফার ভেতরটা রক্তাক্ত করে দিচ্ছে। সে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কথা বলার কোনো শক্তি সে ভেতর থেকে সঞ্চয় করতে পারছে না। আরহান আফরাতের দিকে দৃষ্টিপাত করলো। আফরাতের সমস্ত মুখশ্রীতে গম্ভীরতা ছড়িয়ে ছিটিয়ে রয়ে পড়েছে। আফরাতের মা মরিয়ম তালুকদার নিজাম শিকদারের কাছে এগিয়ে আসলেন। সে নিজাম শিকদারের পাশে বসে নিম্ন কণ্ঠে শুধালো, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই ভাইজান। আমি জানি কথাগুলো আপনার কাছে মূল্যহীন লাগবে, তবুও আমি আপনার কাছে এই আর্জিটা করতে চাই। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আশা করছি। মরিয়ম তালুকদারের কথায় স্থির দৃষ্টিতে মরিয়ম তালুকদারের দিকে দৃষ্টিপাত করল নিজাম শিকদার। আজ শিকদার পরিবার জুড়ে হাহাকার নেমে এসেছে। সেই হাহাকার শুষে নিতে মরিয়ম তালুকদারের আগমন। ব্যাপারটা ভীষণ সুন্দর। আপনি আমার ছেলের বন্ধুর মা, আপনার স্বামী আমার খুব ভালো বন্ধু ভাবি। আমি আশা রাখছি এমন কোনো কথা বলবেন না যেন আমি এবং আমার মেয়ে ভেতর থেকে আঘাতপ্রাপ্ত হই। নিজাম শিকদারের কথায় মরিয়ম তালুকদার দীর্ঘশ্বাস ছাড়ল। সে শান্ত কণ্ঠে বলল, আমি আফিফার সাথে আমার আফরাতের বিয়ে দিতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে এই আসরে আফিফা বিয়ে হবে। মরিয়ম তালুকদারের কথা চমকে উঠল উপস্থিত সবাই। নিজের থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করবে আফরাত? আফরাতের মুখশ্রীর কোনো পরিবর্তন হয়নি। সে আগের ন্যায় গম্ভীর মুখশ্রী করে দাঁড়িয়ে আছে। আফিফার মুখশ্রীর বদল এসেছে। সে বিস্ময় নয়নে মরিয়ম তালুকদারের দিকে দৃষ্টিপাত করে আছে। নিজাম শিকদার কিছুক্ষণ ভাবল। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি রাজি ভাবি। আপনার ছেলেকে বিয়ের জন্য রাজি করান। আমার ছেলে বিয়ের জন্য প্রস্তুত, আপনি আফিফাকে রাজি করান। আমি বিয়ে করব না আব্বু। নিজের থেকে 3 বছরের ছোট ছেলেকে আমি কিভাবে বিয়ে করব? আফিফার কথায় স্নিগ্ধ হাসলেন মরিয়ম তালুকদার। তার হাসি দেখে বিরক্ত হলো আফিফা। মরিয়ম তালুকদার আফিফার মস্তকে হাত বুলাতে বুলাতে বলল, নিজের থেকে ছোট ছেলেকে বিয়ে করা কি পাপ মা? তোমার আঙ্কেলের আমি 2 বছরের বড়। এই কথাটা কেউ জানে না, আজকে তোমাকে বললাম। তুমি তো বিয়েই করবে মা, পাপ তো আর করবে না। একটা ছেলে যদি তার থেকে 4-5 বছরের ছোট মেয়েকে বিয়ে করতে পারে, তবে তুমি কেন 3 বছরের ছোট ছেলেকে বিয়ে করতে পারবে না? বিয়ের পরে তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে না, তুমি তোমার বাপের বাড়িতে থাকবে, আর আফরাত আমার বাড়িতে থাকবে। আফরাতের যখন একটা ভালো চাকরি হয়ে যাবে তখন তোমাকে আমাদের বাড়িতে তুলে নিয়ে যাব। এখন সব কিছু তোমার উপর নির্ভর করছে মা। তোমার অমতে কিছু হবে না। তুমি রাজি থাকলে বিয়ে হবে, না থাকলে বিয়ে হবে না। মরিয়ম তালুকদারের কথা সবাই বিস্মিত হলো। আফিফাও ভীষণ অবাক হলো। নিজাম শিকদার আহত কণ্ঠে শুধালো, তুই আর অমত করিস নে মা, তুই এ বিয়েতে রাজি হয়ে যা। আফিফা থমকালো। কোনো বাক্য কণ্ঠনালীতে এসে পৌঁছাচ্ছে না। সে ধরে আসা কণ্ঠে বলল, তোমার মস্ত খারাপ হয়ে গিয়েছে আব্বু। নিজের থেকে 3 বছরের ছোট ছেলেকে কিভাবে বিয়ে করব? আমি বিয়ে করলে সমাজ কি আমাদের মেনে নেবে? তুই বিয়ে না করলে সমাজ কি তোকে মেনে নেবে মা? সমাজ তো অনেক কিছুই চায়। তুই সমাজের সকল আবদার পূরণ করতে পারবি? তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমাকে অনেকটা অসম্মানিত হতে হবে মা।
যার সাথে বিয়ে দেবে সে রাজি তো বাবা? আফিফার কথায় নিজাম শিকদার আফরাতের কাছে গেল, আফরাতের মস্তকে হাত বুলিয়ে শুধালো, তুমি আর মেয়েকে বিয়ে করবে বাবা? আফরাত গম্ভীর কণ্ঠে বলল, বিয়ে শব্দ পুরুষ মানুষকে ঈদের আনন্দ দেয়, বিয়ে করতে পারলেই বোধ হয় পুরুষ মানুষের সবচেয়ে সুখী। সেখানে আফিফা আপুর মতো সুন্দরী মেয়ে বউ হিসেবে পেলে কোনো কথাই নেই। আপনি একটা পরীর জন্য জিনের কাছে আবেদন করতে এসেছেন। এত সুন্দর পরী পেলে জিন কি নাকচ করতে পারে? এমন লাল টুকটুকে বউ দেখে আনন্দে নাচতে ইচ্ছে করছে। আপনি কি আমার শ্বশুর হবেন আব্বা? আফরাতের কথা লজ্জা পেল নিজাম শিকদার। ছেলেটা দারুণ দাম্ভিক, কিন্তু কথা বলে অসাধারণ। তা আজকে উপলব্ধি করতে পারল নিজাম শিকদার। পেটে ক্ষুধা অনুভব করলে যেমন খাবারের গুরুত্ব বোঝা যায়, ঠিক তেমনই বিপদে পড়লে মানুষ চেনা যায়। যে ছেলেটাকে সে সহ্য করতে পারতো না, সেই ছেলেটাই তাকে আনন্দ দেওয়ার প্রয়াস চালাচ্ছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আফিফা এবং আফরাতের বিবাহ সম্পূর্ণ হয়েছে। আফিফা অনবরত অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। সে কিছুতেই আফরাতকে স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। মেনে নেবে বা কীভাবে? যাকে এতদিন ছোট ভাই হিসেবে জেনেছে, তাকে কি আর হুটহাট স্বামী হিসেবে বানা যায়? তাও মানুষটা তার থেকে 3 বছরের ছোট। আফিফার ভেতরটা হাহাকার করে উঠল। অনুভূতিরা শূন্য হয়ে গিয়েছে। শহরের অলিতে গলিতে বিরহ মিছিল করছে। বাড়িতে প্রবেশ করে আফরাতের মস্তক জ্বলে উঠল। সে আশেপাশে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। আফরাতের মতো শান্ত মানুষের হঠাৎ কি হয়ে গেল? সে কি এই বিবাহে খুশি নয়? আফরাতের ক্রোধের কারণ কেউ উদ্ধার করতে পারছে না। মরিয়ম তালুকদার ছেলের কাছে এসে শুধালো, আফরাত, কি হয়েছে? তুমি এমন উম্মাদের মতো আচরণ করছো কেন? মায়ের প্রশ্নে আফরাত রাগান্বিত হয়ে শুধালো, বিয়ে করেছি বউ রেখে দূরে থাকার জন্য? তুমি আমার বউকে কেন বাপের বাড়ি রেখে আসলে? আমি তোমাকে 1 সেকেন্ড সময় দেব না। তুমি এখনই আমার বউ এনে দেবে। আমি একটা মুহূর্ত বউ ছাড়া থাকতে পারবো না। হয় আমাকে বউ এনে দেবে, নয়তোবা আমাকে ঘর জামাই বানিয়ে দেবে। আপনাদের কথায় মরিয়ম তালুকদার বিস্ময় নয়নে ছেলের দিকে দৃষ্টিপাত করে আছে। তালুকদার বাড়ির প্রতিটা মানুষের মুখে লাজুক হাসি। আফরাত সবাইকে উপেক্ষা করে বউ এনে দাও, বউ এনে দাও জব করতে লাগলো। অনুভূতিরা ছন্দ হারিয়েছে, দুঃখরা তাতে তাল মিলিয়েছে। বুদ্ধিরা স্তব্ধ হয়ে গিয়েছে, মস্তিষ্ক টকবক করে উঠছে। মনের আনাচে কানাচে বিষাদ ছড়িয়ে পড়েছে। তিক্ততা হৃদয়কে গ্রাস করে ফেলেছে। বিষণ্ণতা মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। নিজাম শিকদারের পাশে বসে আছে মরিয়ম তালুকদার। মরিয়ম তালুকদার আহত দৃষ্টিতে নিজাম শিকদারের দিকে দৃষ্টিপাত করে আছে। নিজাম শিকদার তা উপলব্ধি করতে পেরে ঠান্ডা মস্তক শুধালো, আপনি আমাকে কিছু বলতে চাইছেন ভাবি? নিজাম শিকদারের প্রতিটি বাক্য মরিয়ম তালুকদারের ভেতরটা নাড়া দিয়ে উঠল। সে আমতা আমতা করে বলল, আসলে একটাই তো ছেলে, বিয়ে দিয়েছি। সবাই চাইছে আপনার মেয়েটা আমাদের বাড়িতে 7টা দিন থাকুক। নতুন বউ বাড়ি না আসলে কেমন দেখায় আপনি বলুন? নিজাম শিকদার বুঝলো মরিয়ম তালুকদারের কথা। তিনি মরিয়ম তালুকদারকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আমি মেয়েকে বুঝিয়ে আপনার বাড়ি পাঠাচ্ছি। জানালার ধারে দাঁড়িয়ে রজনীর নিস্তব্ধ আধার দেখতে মগ্ন ছিল আফিফা। মনটা বিষণ্ণতা ছেয়ে গিয়েছে। মনের শহরে অচলিত বিরহের মিছিল শুরু হয়েছে। আফিফার ভাবনার মাঝে দরজাটা শব্দ করে জানান দিল কক্ষে কেউ প্রবেশ করছে। আফিফার দৃষ্টি দিয়ে দেখলো তার বাবা এসেছে। আফিফার পরনে এখনও বিয়ের সাজসজ্জা রয়েছে। মেয়েটার মুখশ্রী বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তার জীবনের সব রং সাদা হইয়া গেছে। নিজাম শিকদার মেয়ের মস্তকে হাত বুলাতে বুলাতে শুধালো, বাবার উপরে রাগ করেছিস মা? ভাগ্যের উপরে কারো হাত নেই আব্বু। তুমি শুধু শুধু নিজের দিকে দোষ টেনে নেবে না। আমার ভাগ্যটা তো খারাপ কেন বলতে পারো আব্বু? ছোটোবেলায় মা হারালাম, আজ আমার জন্য কোনো মা তার সন্তান হারালো। শেষে এসে একটা বাচ্চা ছেলেকে আমার বিয়ে করতে হলো। আমার ভীষণ কষ্ট হচ্ছে আব্বু, সহ্য করতে পারছি না। সব কিছু হারানোর যন্ত্রণা এতটা তীব্র হয় কেন আব্বু? মেয়ের বলা প্রতিটি বাক্য নিজাম শিকদারের বুকে ছিদ্র করে দিয়ে গেল। নিজাম শিকদার কাঁদছে। মেয়ের অশ্রুকণাগুলো বাবার হৃদয়টা রক্তাক্ত করে দিচ্ছে। নিজাম শিকদার দীর্ঘশ্বাস ছেড়ে শুধালো, আপনাদের মা এসেছে তোকে নিয়ে যেতে। ওনার একমাত্র ছেলের বউ তুই, ওদেরও আশা থাকতে পারে। তুই না করিস না মা, তুই 7টা দিন ওদের বাড়ি থেকে আয়, তারপর আমি নিজে তোকে নিয়ে আসবো। এমনটা তো কথা ছিল না আব্বু। আমি জানি এমনটা কথা ছিল না, কিন্তু ওদের দিকটাও আমাদের ভাবতে হবে। আমার যেতে ইচ্ছে করছে না আব্বু। ওরা আমাদের জন্য এত বড় আত্মত্যাগ করলো, আর আমরা এতটুকু করব না? আফিফার ইচ্ছে না থাকা সত্ত্বেও মরিয়ম তালুকদারের সাথে যেতে হলো। তালুকদার বাড়িতে আফরাতকে নিয়ে সবাই হাসাহাসি করছিল। এমন সময় আফিফাকে নিয়ে প্রবেশ করলো মরিয়ম তালুকদার।
আফিফাকে দেখে আফরাতের হৃদস্পন্দনের গতিবেগ স্থির হয়ে গেল। সে মুগ্ধ নয়নে আফিফার দিকে দৃষ্টিপাত করে আছে। আফিফা মস্তক নুয়ে মরিয়ম তালুকদারের পাশে দাঁড়িয়ে আছে। আফরাত আহত কণ্ঠে বলল, এই অবস্থায় মেয়েটিকে না নিয়ে আসলেও পারতে আম্মু। এমনিতে মেয়েটার মনের অবস্থা ভালো না, সে বোধহয় একা থাকতে চেয়েছিল। তুমি কেন মেয়েটাকে কষ্ট দিতে গেলে? আফরাতের কথায় সবাই বিস্ময় নয়নে আফরাতের দিকে দৃষ্টিপাত করে আছে। এই ছেলেটা এতটা পোল্টিবাজ হয়ে গেল কি করে? একটু আগে বউ বউ করে মাথা খাচ্ছিল, হঠাৎ করেই সুর পাল্টে ফেললো। আফিফার প্রথম আফরাতের কথা ভালো লাগলো, কেউ অন্তত তার মনের ব্যথা বুঝছে। কিন্তু কাল যে ছেলেটা আপু আপু বলে মস্তক ঝালাপালা করে দিত, আজ এই ছেলেটা তাকে মেয়েটা বলে সম্বোধন করছে। তুমি আমার সাথে আমার কক্ষে এসো, তোমাকে আর কষ্ট করে এসব পড়ে থাকতে হবে না। আফরাতের কথা লজ্জা পেল আফিফা। বাড়িভর্তি মানুষের সামনে তার বর তাকে কক্ষে রাখছে, ভাবা যায় এগুলো? তবে আফিফার ক্লান্ত কায়াটা আস্তরণে শায়িত হতে চাইছে। মনে বলছে এগিয়ে যা আফিফা, মস্তিষ্ক বলছে থেমে যা আফিফা। আফিফা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তখন মরিয়ম তালুকদার বলল, তুমি আফরাতের সাথে যাও মা, আজকে অনেক রাত হয়ে গিয়েছে, কালকে প্রভাতবেলা তুমি আত্মীয় স্বজনদের সামনে আসবে। আফিফা মস্তক নাড়িয়ে আফরাতের সাথে আফরাতের কক্ষে গেল। আফরাতের কক্ষে এসে আফিফার মস্তক জ্বলে উঠল। এটা কোনো মানুষের কক্ষ হতে পারে? আফিফার মনে হচ্ছে এটা আস্ত একটা গোয়াল ঘর। আফিফার চারপাশে একবার আঁখি যুগল বুলিয়ে নিল। আফিফার পর্যবেক্ষণের মাঝে আফরাত শুধালো, তোমার কষ্ট হচ্ছে না? একটু হচ্ছে। তুমি আমার থেকে দূরে থাকবা। আমি কি তোমার কোলে উঠে বসে আছি? আফরাতের কথায় জ্বলে উঠল আফিফা। এই ছেলেটা সহজ হয়ে কথা বলতে পারবে না, সে ছোট বলে কোলে নিয়ে বসে থাকতে হবে নাকি? আফিফা রাগান্বিত হয়ে বলল, বাচ্চা ছেলে একদম বেশি কথা বলবে না। আফিফার বাক্যগুলো কর্ণকুহরে আসতেই আফরাত উত্তপ্ত হয়ে গেল। সে রাগান্বিত হয়ে বলল, আর এবার বাচ্চা বলে সত্যি কোলে উঠে বসে থাকবো? আর আমার পাটকাঠির মতো শরীর এক হাত রাখলেই মরমর করে ভেঙে যাবে। তুমি নিজের দিকে আর আমার দিকে দেখেছো কখনো? আমি তোমার থেকে উচ্চতায় লম্বা, তুমি আমার থেকে বয়সে বড় হলেও দেখতে আমাকেই তোমার বড় লাগে। আফিফা তাকিয়ে দেখলো আসলেই আফরাতের মুখশ্রীতে ঘন কালো চাপদারের জন্য আফরাতকে একটু বয়স্ক লাগছে। আফিফার আঁখি যুগলে অসহায়ত্ব ফুটে উঠল। শান্তশিষ্ট ছেলেটা হঠাৎ করে এতটা পাজি হয়ে গেল কি করে? আফিফা গম্ভীর কণ্ঠে বলল, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আমি তোমাকে ছুঁয়েছি? এত নষ্ট তোমার মনছি? বিয়ে হতেই পারলো না, বরকে উস্কে দেওয়া শুরু করে দিয়েছ। আমাকে তোমার এত লোভী মনে হয়? শোনো, আমার এত তাড়া নেই, বুঝেছ? একটা থাপ্পড় দেবো, মানুষ হয়ে যাবে। আমাকে দেখে তোমার বিড়াল মনে হয়? আমি তোমার বড় বোন হই, ভুলে যেও না। 3বার কবুল বলে বর হিসেবে গ্রহণ করেছো। আমাকে ভাই বলতে তোমার লজ্জা করছে না? আমাকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? পরে যদি নিজে যেচে পড়ে জিনের কাছে আসে, জিন তো সুযোগের ফায়দা লুটে নেবেই। তোমার সাথে কথা বলে সময় নষ্ট। স্বামীর সাথে রাগ করলেও সওয়াব পাওয়া যায়, আরও কিছু পাওয়া যায়, কিন্তু আমি বলবো না। আমি তোমার মতো অসভ্য না, আমার লজ্জা সরম বলতে কিছু আছে, বুঝেছো? মরে গেলে বিশ্বাস করব না। আমার এখনও বাসর হয়নি, বাচ্চা হয়নি। তুমি মরে গেলে আমার সব স্বপ্ন পূরণ করবে কে? তুমি কিন্তু বেশি কথা বলছো আফরাত। আল্লাহ কি মুখ দিয়েছে চুপ থাকার জন্য? তোমাদের বাড়িতে আসাই আমার ভুল হয়েছে। আসলে কেন? আমি কি তোমাকে আসতে বলেছি? তোমার মতো বেকার ছেলের কাছে আসার ইচ্ছে আমারও নেই। তোমার মতো ছেলের সাথে যার বিয়ে হবে তার কপাল পড়বে। আমার কোনো কিছু লাগলে তোমার বাবা মায়ের কাছে গিয়ে হাত পাতবো? মুহূর্তের মধ্যে আফরাতের মুখশ্রী গম্ভীর হয়ে গেল। দুটি আঁখি যুগল অসম্ভবভাবে রক্তিম বর্ণ ধারণ করলো। আফরাত গম্ভীর কণ্ঠে বলল, মজা করা ভালো মেয়ে, তবে মজার নামে কারো ব্যক্তিতে আঘাত করা ভালো না। তোমার দায়িত্ব আমি ঠিক নিতে পারবো। 2 দিন আগে কি আমি জেনেছিলাম তোমার সাথে আমার বিয়ে হবে? যদি জানতাম অবশ্যই আমি কিছু করার চেষ্টা করতাম। আমি পুরুষ মানুষ, কাপুরুষ নই যে বাবার টাকা তোমাকে খাওয়াবো। আমার গুছিয়ে উঠতে সময় লাগবে, এতে বাবা মায়ের সামান্য সাহায্যও আমি নিতে পারি। তার মানে এই নয় যে সারা জীবন একই রকম থাকবো। যখন থেকে তোমাকে বিয়ে করেছি তখন থেকে মস্তিষ্ক বলছে আমাকে তোমার দায়িত্ব নিতে হবে। রজনীর আধার কেটে গেলে কাজের খোঁজে দৌড়াতে হবে। আর তুমি বলছো আমার বাবা মায়ের কাছে হাত পাতবে? আমি থাকতে সেটা কখনো হতে দেব না। প্রয়োজনে আমি কামলা খাটবো, মাসে 2-3 হাজার টাকা হাতে ধরিয়ে দেব। তোমাকে সেটা নিয়ে চলতে হবে। এতে যদি তুমি সন্তুষ্ট না হও, আমি দিনরাত 24 ঘন্টা খাটবো। আমি তোমাকে কথায় কথায় বুঝিয়েছি, তুমি আবার সত্যি সত্যি ধরে নিও না। আমি শিক্ষিত ছেলে, 10,000-এর নিচে নিশ্চয়ই অর্থ পাবো না। দরকার পড়লে পুরোটা তোমার হাতে তুলে দেবো। আর নিজে বাবা মায়ের কাছে ভিক্ষা করবে? তোমার দায়িত্ব নিতে পারলেই হয়েছে। আমারটা আমি বাবা মার থেকে সাহায্য নিব।
আমার উপার্জনের পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন নেব না। মানুষ একলাপে গাছে উঠতে পারে না। আফরাতের কথায় মুগ্ধ হলো আফিফা। ছেলেটা দারুণ কথা বলতে জানে, তবে এই মুহূর্তে আফরাতকে তার ভীষণ বিরক্ত লাগছে। হঠাৎ করে সব মুগ্ধতাকে আসলে ঘন কালো মেঘের দল গ্রাস করে ফেলল। চন্দ্রমেঘের আড়ালে মুখ লুকিয়েছে। ধরনের বুকে হিমশীতল হাওয়া ছড়িয়ে পড়েছে। গাছের ডালগুলো বাতাসে হেলে দুলে পড়ছে। নিস্তব্ধ অম্বর জানান দিচ্ছে বর্ষণের ধারা ধেয়ে আসছে। সময়ের সাথে তাল মিলিয়ে ঝড়ের বেগে প্রকোপ পেতে শুরু করলো। অম্বর তার অবস্থা জানাল দিতেই বিদ্যুৎ কক্ষের সাথে বিচ্ছেদ ঘটালো। আলোয় আলোকপাত কক্ষটা মুহূর্তের মধ্যে আঁধারে রূপ নিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই আফিফার অন্তরাত্মা কেঁপে উঠল। সে শৈশব থেকে ঝড় বৃষ্টি ভীষণ ভয় পায়। আফিফা ভয়ে জড়সড় হয়ে উঠে বসল। আফিফাকে অস্থির হতে দেখে আফরাত শুধালো, কি হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? আমি কি ভয় পাবার মতো কোনো কাজ করেছি? আফিফার পক্ষ থেকে উত্তর এলো না। আফিফা দু হাতে নিজেকে আঁকড়ে ধরে রেখেছে। আফরাত চিন্তিত হলো, সে তো আফিফাকে কোনোভাবে অসম্মান করেনি, তাহলে আফিফা ভয় পাচ্ছে কেন? আফরাত আবার শুধালো, তুমি কথা বলছো না কেন? আমি ঝড় বৃষ্টি ভয় পাই। আফিফার কথা শুনে আফরাত শব্দ করে হেসে উঠল। এতক্ষণে আফরাতের অশান্ত বুকটা প্রশস্ত হলো। আফরাত উঠে আফিফার পাশে বসলো। আফিফার রক্তিম দৃষ্টিতে আফরাতের দিকে দৃষ্টিপাত করলো, কিন্তু আফরাত আধারে তা দেখতেও পেল না। আফরাত নিজের ফোনের আলো জ্বালিয়ে বলল, তুমি নাকি আমার থেকে বড়, সামান্য ঝড় বৃষ্টি ভয় পাও? আমাকে তো খুব কথা শোনাতে এখন নিজে বাচ্চাদের মতো আচরণ করছো। তুমি যেমন কুকুর ভয় পাও, ঠিক তেমন আমি ঝড় বৃষ্টি ভয় পাই। কারো দুর্বলতা জেনে হাসা উচিত নয়। আফিফা বেশ সিরিয়াস হয়ে গিয়েছে। আফরাত কোনো বাক্য উচ্চারণ না করে স্তব্ধ হয়ে বসে রইল। দুজনের নিস্তব্ধতা বুঝি মেঘ মামার সহ্য হয়নি, তাই তো সে বিকট শব্দে গর্জন করে উঠল। আফিফা মুখশ্রীতে মা শব্দ উচ্চারণ করে আফরাতকে আলিঙ্গন করলো। জীবনে প্রথম কোনো নারীর স্পর্শ পেয়ে আফরাতের হৃদয় ক্রিয়ে কার্যক্রম বন্ধ করে দিল। অনুভূতির অদ্ভুত মোহ জেগে উঠেছে। এই অনুভূতির সাথে পরিচিত নয় আফরাত, তবে তার এই অনুভূতি ভীষণ ভালো লাগছে। মন বলছে বৃষ্টি না থামুক, ঝড় আরও বাড়ুক, মেঘ দ্বিগুণ গর্জে গর্জন করে উঠুক। কিন্তু তার আশার পানি ঢেলে দিয়ে 10 মিনিট পর পরিবেশ শান্ত হলো। পরিবেশ শান্ত হতে আফিফা আফরাতের থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। আফরাত এখনও ঘোরের মধ্যে বসে আছে। আফিফা অন্য পাশ হয়ে দ্রুত শায়িত হলো। 15 দিন পর আফিফা ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়েছে। তখনই আফরাত বাইক নিয়ে এসে আফিফার সামনে দাঁড়ালো। আফরাতকে দেখে বিরক্তিতে মুখশ্রী কুঁচকে এলো আফিফার। আফরাত কালো সানগ্লাস পরে বেশ ভাব নিয়ে সামনের দিকে দাঁড়িয়ে আছে। আফিফা গাড়িতে উঠছে না দেখে সে নিজেই শুধালো, গাড়ির জন্য দাঁড়িয়ে আছো? আজকের গাড়ি পাবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ভার্সিটি নামিয়ে দিয়ে আসছি। আমি তোমার সাথে যাব না। আমার সাথে গেলে আমি তোমাকে খেয়ে ফেলবো। তুমি আমার সাথে গেলে সবাই জানতে চাইবে তুমি আমার কে হও। তখন আমি সবাইকে কি বলবো? যা সত্যি তাই বলবে। তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? আর মাথা খারাপ হয়ে যাবে কেন? তুমি আমার বউ হও, এটা আমি সবার সামনে বলতে পারবো। তাহলে আমি তোমার স্বামী হই, এটা কেন তুমি সবার সামনে বলতে পারবে না? তোমাকে অপমান করতে চাইছি না, তাই চুপচাপ আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসো। বাক্যগুলো শেষ করে আফিফা আফরাতের কাঁধে হাত রেখে বসলো। আফরাতের সমস্যা, শরীর অদ্ভুতভাবে শিউরে উঠল। এই রমণীর জাদুর ছোঁয়া আছে, নয়তো এই রমণীর ছোঁয়ায় শরীরে লাগতেই ভেতরটা বাজেভাবে এলোমেলো হয়ে যায়। সূর্য মস্তিষ্ক উত্তপ্ত করতে মেতে উঠেছে। সময়ের সাথে তাল মিলিয়ে তেজের প্রখরতা বৃদ্ধি পেতে শুরু করেছে। শহরের কোলাহলপূর্ণ পরিবেশে আফিফার দৃষ্টি স্থির হলো একজন সুদর্শন যুবকের ওপর। মুহূর্তের মধ্যে আফিফার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। আফিফা ভয়ঙ্কর রকমের অবাক হয়েছে। তার মুখশ্রী বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। আফিফা চেঁচিয়ে বলল, আফরাত গাড়ি থামাও, আমি রেহানকে দেখতে পেয়েছি। আফিফার বাক্যগুলো কর্ণকুহরে পৌঁছাতে আফরাতের বুকের মধ্যে ধক করে উঠল। আগে যুগল অসম্ভবভাবে রক্তিম বর্ণ ধারণ করলো। আফরাতের ভেতরে অস্থিরতার ঝড় বয়ে যাচ্ছে। আফরাত চোয়াল শক্ত করে বলল, রেহান মারা গিয়েছে। মৃত্যু মানুষ কিভাবে শহরের বুকে আসবে? মৃত্যু মানুষের ঠাঁই কবরে, ধরনের বুকে নয়। তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আমাকে তুমি যেতে দাও, না হলে আমি গাড়ি থেকে লাফ দিব। আমার রেহানের সাথে অনেক কথা আছে। রেহান কেন আমার সাথে ছলনা করলো? রেহান যদি বেঁচে থাকে তাহলে সেদিন বিয়েতে আসেনি কেন? আফিফার প্রতিটি বাক্য আফরাতের হৃদস্পন্দনের গতিবেগ স্থির করে দিচ্ছে। আফরাতের সমস্ত মুখশ্রীতে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আফরাত দ্রুত সামনের দিকে অগ্রসর হতে চাইল, কিন্তু আফিফা আফরাতের হৃদয়টা রক্তাক্ত করে দিয়ে বাইক থেকে লাফ দিল।
গাড়ির স্পিড অল্প থাকায় আফিফা খুব একটা ব্যথা পেল না, তবে হাত পায়ের চামড়া কিছুটা উঠে গিয়েছে। আফরাত গাড়ি থামিয়ে দৌড়ে আফিফার কাছে এলো। সে অস্থির হয়ে শুধালো, তোমার কিছু হয়নি তো আফিফা? আফরাতের অশান্ত মুখ আফিফার ডাকটা বুকে হেসে লাগলো। তার প্রতি আফরাত এতটা কেয়ারিং কেন? এটা কি শুধু দায়িত্ববোধ, নাকি এর ভেতরে গভীর রহস্য লুকিয়ে আছে? আফরাতের এলোমেলো মুখশ্রী পাষাণ রমণীর হৃদয় কাবু করতে পারল না। অথচ এই মুখশ্রীতে একটু অস্থিরতা দেখার জন্য কত শত রমণ অপেক্ষা করে। আফিফা রাগান্বিত হয়ে বলল, আমি তোমাকে গাড়ি থামাতে বলেছিলাম, তবু তুমি গাড়ি থামাচ্ছিলে না কেন? তোমাকে আমি বললাম আমি রেহানকে দেখেছি, তবুও তুমি আমার কথা বিশ্বাস করলে না কেন? রেহানকে তুমি খুব ভালোবাসো? আফরাতের প্রশ্নে হকচকিয়ে যায় আফিফা। সে রেহানকে ভালোবাসে না, তবে রেহানের থেকেও অনেক কিছু জানা আছে। রেহান যদি বিয়েতে রাজি না থাকতো তবে তাকে মিথ্যা স্বপ্ন কেন দেখালো? সে রেহানকে ভালোবাসেনি ঠিকই, কিন্তু রেহানকে নিয়ে একটু হলেও মনের স্বপ্ন বুনেছিল। আফিফার নীরবতা আফরাতের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দিল। আফরাত আবার শুধালো, তুমি যদি রেহানকে ভালোবাসো তাহলে আমি নিজে তোমাকে রেহানের হাতে তুলে দেব। আফরাদের কথায় আফিফার সমস্ত মুখশ্রী চকচক করে উঠল। সে উদ্বিগ্ন হয়ে শুধালো, তুমি সত্যি কথা বলছো? তুমি আমার সাথে রেহানের দেখা করিয়ে দেবে? তুমি নিজেই তো রেহানের সাথে দেখা করতে চাইছো। বাচ্চা মেয়েদের মতো কান্না করে না বাবু। আমি তোমাকে বিকেলে রেহানের কবরের কাছে নিয়ে যাব। তারপর তুমি দিনভর অশ্রু বিসর্জন দিবে আর বলবে, ওগো তুমি আমাকে রেখে কেন চলে গেলে? আফরাতের কথায় জ্বলে উঠল আফিফা। সেই অসভ্য ছেলেটাকে সত্যি বিশ্বাস করছিল, কিন্তু এই অসভ্য তাকে নিয়ে মজা লুটছে। আফিফার ভেতরটা অদ্ভুতভাবে হাহাকার করে উঠল। তাকে বোঝার মতো ধরনের বুকে কেউ নেই। অজানা এক শূন্যতা তার ভেতরটাকে বিষণ্ণ করে তুলেছে। আফিফা উঠে দাঁড়ালো। আফরাত আফিফাকে নিয়ে ভার্সিটিতে না গিয়ে বাড়ি চলে গেল। বাড়ি এসে আফিফার সমস্ত মন মস্তিষ্ক বিষণ্ণতা ছেয়ে গেল। সে যতক্ষণ আফরাতের সাথে থাকে সময়গুলো অদ্ভুতভাবে ভীষণ সুন্দর কাটে। হৃদয় জুড়ে অনুভূতির বিচরণ ঘটে, কিন্তু ছেলেটার থেকে দূরে সরলেই বিষাদ মনকে গ্রাস করে ফেলে। আফিফা উপলব্ধি করতে পারছে সে ছেলেটার প্রতি বাজে দুর্বল হতে শুরু করেছে। নিজের দুর্বলতার কথা স্মরণ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আফিফা। সুপ্ত অনুভূতিগুলো মেঘের আড়ালে লুকিয়ে আছে। বিষাদগুলো হাহাকারের ছন্দ তুলতে ব্যস্ত। অশান্ত মনটা উত্তাল সমুদ্রের ন্যায় উত্থাল পাথাল করছে। ভারাক্রান্ত হৃদয়টা ক্ষণিকের জন্য স্থির হয়ে গেল। বুকের মধ্যে অশান্ত ধুকপুকানির শব্দ কর্ণকুহরে এসে পৌঁছাচ্ছে। রেহান আফিফার ফোনে ফোন দিয়েছে। আফিফার সমস্ত শরীরে ধীর গতিতে কম্পন সৃষ্টি হয়েছে। আফিফা নিষ্পলক চাহনিতে ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টিপাত করে আছে। হঠাৎ করে ভেতরটা কুঁড়েকে উঠল। আফরাতের কথা ভীষণ মনে পড়ছে। সে রেহানের সাথে কথা বলেছে, সেটা যদি আফরাত জেনে যায়? আজকাল আফরাত সমস্ত মস্তিষ্ক জুড়ে বিচরণ করে। সে ভেবে পায় না বাচ্চা ছেলেটার প্রতি তার মন এত দুর্বল হয়ে গেল কি করে। আফিফা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা কর্ণে ধরল। অপর প্রান্ত থেকে কার অস্থির কণ্ঠস্বর ভেসে এলো, আফিফা আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। অনেক মিথ্যার আড়ালে সত্য মাটি চাপা পড়ে গিয়েছে। তুমি কবে আমার সাথে দেখা করবে? আফিফা থমকালো। হৃদয় জুড়ে অস্থিরতা বিরাজমান করছে। মনের কোলে হাজারো প্রশ্ন ঢলে পড়েছে। আফিফা উদ্বিগ্ন হয়ে শুধালো, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু আফরাত আমার কথা বিশ্বাস করেনি। আমি ভুল ছিলাম না, আমি জানতাম তুমি বেঁচে আছো। আফরাত বাক্যটা কর্ণকুহরে আসতেই সমস্ত মস্তিষ্ক ঝনঝন করে উঠল। সমস্ত মন জুড়ে ঘৃণায় আনাগোনা শুরু করে গেল। রেহান চোয়াল শক্ত করে শুধালো, তুমি আমার সাথে কবে দেখা করবে সেটা বলো। আফরাত অনুমতি না দিলে কিভাবে দেখা করব? মুহূর্তের মধ্যে রেহানের মস্তিষ্ক টকবক করে উঠল। মেয়েটার সমস্ত মস্তিষ্ক জুড়ে শুধু আফরাত আর আফরাত। ছেলেটা জাদু জানে নাকি আফিফার মতো মেয়ের হৃদয়ে প্রবেশ করে ফেলেছে? তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে সুপ্তিকে আমি খুন করে ফেলবো। তুমি যদি ভুলেও কাউকে বলার চেষ্টা করেছো তাহলে সুপ্তির সাথে আফরাতের জীবনটাও অকালে মৃত্যুর মুখে ঢলে পড়বে। রেহানের বাক্যগুলো আফিফের অন্তরাত্মা কাঁপিয়ে তুলল। এই রেহানের সাথে সে পরিচিত নয়, তবে কি রেহান বাহিরে যা দেখা তা ভেতরে অন্য রহস্য লুকিয়ে আছে? সমস্ত মস্তিষ্ক অকেজো হয়ে আসলো আফিফার। আজকে তার নিজের ভীষণ দিশেহারা লাগছে। পার্কের এক করে দাঁড়িয়ে আছে রেহান আর আফিফা। রেহানের সমস্ত মুখশ্রী গম্ভীর হয়ে আছে। আফিফা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আজকে তার রেহানকে ভীষণ ভয় লাগছে। রেহানের মাঝে আগের মতো সুন্দর অনুভূতি খুঁজে পাচ্ছে না আফিফা। রেহান গম্ভীর কণ্ঠে শুধালো, আফরাতকে ডিভোর্স দিতে হবে। কবে দিবে তাই বলো। অসম্ভব, আমি আফরাতকে কখনো ডিভোর্স দেব না। এতটুকু ছেলের সাথে সংসার করবে? তোমার লজ্জা করছে না? লজ্জা করবে কেন? তুমি বেঁচে থেকেও আমাকে বিয়ে করতে আসোনি।
ওই ছেলেটা আমার খারাপ সময় আমার পাশে থেকেছে, আমার মন ভালো রাখার চেষ্টা করেছে। এমন একটা মানুষকে ভালো না বেসে থাকা যায়? আমাকে বিয়ে না করলে সুপ্তিকে মেরে ফেলবো। রেহানের কথা শেষ হতেই আফরাত পেছন থেকে রেহানের চুল হাতের মুঠোয় পুরে নিয়ে বলল, সুপ্তিকে মারার মতো অবস্থা থাকলে তো মারবি? আফরাতকে দেখে চমকে উঠল আফিফা। আফিফা দ্রুত আফরাতের থেকে রেহানকে সরিয়ে নিয়ে শুধালো, তুমি কেন এখানে এসেছো? আফরাতের সমস্ত মুখশ্রী ভয়ঙ্করভাবে রক্তিম বর্ণ ধারণ করেছে। আফিফা আফরাতকে এমন রেগে যেতে আগে কখনো দেখেনি। আফরাত রাগান্বিত হয়ে শুধালো, সব কৈফিয়ত তোমাকে দিতে হবে? তুমি এখানে আসার আগে আমাকে বলে এসেছিলে বিয়ের পর পরকীয়া করতে চাও? আমার বাড়ির বউ হয়ে এসব করতে পারবে না। তোমার যদি এসব নষ্টামি করতে হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে করবে। আফরাতের কথা শেষ হওয়ার সাথে সাথে আফিফার আফরাতের গালে থাপড় বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় রেহান স্তব্ধ হয়ে গেল। আফিফা চেঁচিয়ে উঠল, তুমি আমার কে হও? তোমাকে আমার সব বিষয়ে মাথা ঘামাতে কে বলেছে? তুমি কোন সাহসে রেহানের গায়ে হাত দিয়েছো? তোমার জন্য যদি সুপ্তির কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। আফরাত তাচ্ছিল্য করে বলল, আরহান, তোর বোন কি জানে না এই পার্কে শরীর বিক্রি হয়? তোর বোনের শরীর বিক্রি করার এত তাড়া? সে আমাকে বললেই পারতো, আমি তাকে দ্বিগুণ টাকা দিয়ে কিনে নিতাম। আমার বাপের টাকার অভাব পড়েছে নাকি? শুধু শুধু রোদে পুড়ে পায়ে হেঁটে তোর এই বোনের জন্য ইনকাম করতে যাই। আরহাম নিম্ন কণ্ঠে বলল, আপু তুমি এখানে এসেছো কেন? রেহান সুপ্তিকে তুলে নিয়ে এসেছে, সেজন্য আমাকে এখানে আসতে হয়েছে। তুমি চিন্তা করো না, সুপ্তি ভালো আছে। আফরাত সুপ্তিকে বাড়িতে নিয়ে আসছে। রেহান ভালো ছেলে না, রেহানের সাথে আফরাতের বিশাল ঝামেলা চলছে। রেহান কোনো কারণে আফরাতকে ভয় পায়, সেজন্য সে তোমাকে কাজে লাগিয়ে আফরাতকে কাবু করতে চেয়েছিল। তুমি আফরাতকে বাজেভাবে রাগিয়ে দিয়েছো। আফরাত তোমাকে ভীষণ ভালোবাসে আপু। তোমাকে পাওয়ার জন্য ও যতদূর যেতে হয় গিয়েছে, কিন্তু তুমি ওর ভালোবাসার মূল্যটা দিলে না। আমি জানি না আফরাত আজকের পরে তোমার সাথে সম্পর্ক রাখবে কিনা, তবে তুমি আফরাতকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছো। তুমি এমনটা না করলেও পারতে। তার মানে আফরাতই রেহানকে বিয়ের দিন সরিয়েছিল? না। তাহলে? বিয়ের দিন রেহান হোটেলে মেয়েদের নিয়ে মগ্ন ছিল, আর রেহানের মৃত্যুর খবরটা আফরাত ছড়িয়েছে। না হলে সে তোমাকে বিয়ে করতে পারতো না। তোমাকে পাওয়ার জন্য সে মানুষটা পুরো পৃথিবীর সাথে লড়াই করলো, আর তুমি তাকে আঘাত করলে আপু। পুরো পৃথিবী মানে? আফরাতের পরিবার তোমাকে মেনে নেবে না। শুধুমাত্র আফরাতের জেদের কাছে তারা হার মেনে গিয়েছে। তোমাকে পাবার আশায় গুনে গুনে 3 দিন আফরাত না খেয়েছিল। এইসব কথা আমাকে আগে বলিসনি কেন? আফরাতের নিষেধ ছিল। আফরাতকে দেখতে যতটা আলাভোলা মনে হয়, ভেতর থেকে ও তার চেয়েও বেশি ভয়ঙ্কর। তাদের কথাবার্তার মধ্যে পুলিশ এসে রেহানকে ধরে নিয়ে গেল। আফরাত বিলম্ব করলো না, দ্রুত স্থান ত্যাগ করলো। আফিফা অসহায় দৃষ্টিতে ভাইয়ের দিকে দৃষ্টিপাত করে আছে। অনুভূতির আনন্দে মেতে উঠেছে। বুদ্ধিটা মনের আনাচে কানাচে দোল খেলছে। বিষাদকে গ্রাস করে নিয়েছে এক টুকরো সুখানুভূতি। হৃদয়টা শীতলতায় আবদ্ধ হয়ে গিয়েছে। আফিফা নববধূ সাজে নিজেকে সাজিয়ে তুলেছে। আফিফার মানিয়ে নেওয়াটা সবাইকে করেছে মনোমুগ্ধ। আফরাতের সমস্ত কক্ষ পুষ্প দিয়ে সজ্জিত করা হয়েছে। বিষণ্ণ মন নিয়ে কক্ষে প্রবেশ করলো আফরাত। সমস্ত কক্ষ আধারে ছেয়ে আছে, তা দেখে মুহূর্তের মধ্যে মস্তিষ্ক উত্তপ্ত হয়ে গেল। চন্দ্রের আলো বেলকনিতে দরজাতে এসে পড়েছে। আফরাত আলো অনুসরণ করে বেলকনির দিকে অগ্রসর হলো। আফরাত কক্ষ ত্যাগ করতেই সমস্ত কক্ষ মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠল। আফরাত উপলব্ধি করতে পারল কক্ষে কেউ এসেছে। আফিফা বেলকনিতে এসে আফরাতকে পেছন থেকে আলিঙ্গন করলো। আফরাতের সমস্ত শরীর শিউরে উঠল। এই আলিঙ্গনে কিছু তো একটা আছে। এই মেয়েটা আলিঙ্গন করলে ভেতরটায় ভালোবাসার মোহ জেগে ওঠে, কিন্তু এখন ভালোবাসার মোহে বিমোহিত হওয়ার সময় নয়। তাকে শক্ত থাকতে হবে। মেয়েটা তাকে ভেতর থেকে আঘাতপ্রাপ্ত করেছে। এত সহজে মেয়েটাকে সে মাফ করবে না, কিন্তু অনুভূতিরা তা মানতে নারাজ। মাফ করে দাও, মাফ করে দাও বলে মিছিল শুরু করে দিয়েছে। আফরাত আফিফাকে সরাতে চাইলে আফিফা আরও শক্ত করে আফরাতকে জড়িয়ে ধরল। আফরাতের সমস্ত শরীর অবশ হয়ে আসছে। তার কথা বলার শক্তি ক্ষয় হতে শুরু করে দিয়েছে। তবু সে কপট রাগ দেখিয়ে বলল, তুমি আমাদের বাসায় কী করতে এসেছো? তোমার কাছে এসেছি। কেন এসেছো? আমি আমার স্বামীর বাড়িতে আসতে পারি? আফিফার বলে প্রতিটা বাক্য আফরাতের মুখশ্রীতে তাচ্ছিল্য ফুটিয়ে তুলল। আফরাতের ভেতরটা হাহাকার করে উঠল। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তোমাকে ডিভোর্স দেব। বাচ্চা ছেলেদের মুখে এত বড় বড় কথা মানায় না। একদম বাচ্চা বলবে না। তুমিও একদম বাজে কথা বলবে না। আমি তোমার বিয়ে করাবো। আমাকে বিয়ে করার সময় মনে ছিল না? তোমার মতো ছেলেদের আমার ভালো করে জানা আছে। এরা আবেগের বশে বড় মেয়েকে বিয়ে করবে। 2 দিন যেতে না যেতে অপছন্দের হয়ে গেলাম। তুমি কেন অপছন্দের হয়েছো সেটা আমার থেকে তুমি ভালো জানো।
তোমাকে অপছন্দ হওয়ার কোনো কারণ আমার কাছে ছিল না, কিন্তু তুমি কারণটা তৈরি করে দিয়েছো। তোমার সাথে আমি কথা বলতে চাইছি না, তুমি আমার কক্ষ থেকে বের হয়ে যাও। আমি একা থাকতে চাই। আমার হৃদয়ে অস্থিরতার ঝড় তুলে দিয়েছে। আমি এতটা অশান্ত থাকবো আর তুমি শান্ত থাকবে? এটা তো হতেই আমি দেব না। দরকার পড়লে তোমাকে অশান্ত করে দিয়ে পালাবো। আমি তোমাকে অসম্মান করতে চাই না। তাহলে সম্মান করো। তোমাকে সম্মান করার জন্য রেহান আছে, রেহানকে সরিয়ে দেওয়ার জন্য তুমি আছো। আফিফার বলার বাক্যগুলো আফরাতের হৃদয় ভয়ঙ্করভাবে কাঁপিয়ে তুলল। আফরাত কেমন জানি নিস্তব্ধ হয়ে গেল। আফিফা আফরাতের পিঠে পরম আবেশে মস্ত ঠেকিয়ে রেখেছে। আফরাত আফিফাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। আফরাত কক্ষে যাবে, এমন সময় আফিফা বলল, অবহেলা যদি করবে তাহলে ভালোবেসেছিলে কেন? তুমি আমার ভালোবাসার মূল্য দাওনি। আমি কি কারোর সাথে পালিয়ে চলে গিয়েছি? তার থেকেও বড় আঘাত তুমি আমার হৃদয়ে করেছো। আমি আর এমন ভুল করব না, ক্ষমা করে দাও আফরাত। আমি ক্ষমা করার কি আফিফা? আফিফার ভেতরটা কেঁপে উঠল। আফরাত যখনই তার নামটা উচ্চারণ করে তখনই ভেতরটা কেমন জানি অস্থির হয়ে ওঠে। আফিফা মলিন কণ্ঠে বলল, চলে যেতে বলছো? তোমাকে ধরে রেখেছি? আচ্ছা থাকো, চলে গেলাম, আর আসবো না। এত শাস্তি কে বলেছিল? আফিফা চলে যাচ্ছিল। আফরাতের বলা বাক্যগুলো শুনে থেমে যায় দুটি চরণ। আফরাত তার দিকে নজর দিয়েছে, তার মানে তার সাজসজ্জা সার্থকতা পেয়েছে। আফরাত আফিফার দিকে দৃষ্টিপাত করে আছে। আফিফার ভেতরে অস্থিরতার ঝড় বইতে শুরু করে দিয়েছে। আফরাত আফিফার কাছে এসে আফিফার আঁখি যুগলে অশ্রুকন্যাটুকু মুছে দিল। আফিফাকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, তুমি আমায় এত কষ্ট দাও কেন? আমি ইচ্ছে করে কষ্ট দেইনি। আমি তোমাকে বলেছিলাম তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবে, দুজন মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু তুমি আমার কথা শোনোনি, যে রোজে রেহানের কাছে গিয়েছো। রেহান ছেলেটা একদমই ভালো নয়। যদি ভালো হতো তাহলে আমি তোমাদের মাঝে আসতাম না। আফরাতের শেষোক্ত বাক্যটি শুনে আফিফার ভেতরে মোচড় দিয়ে উঠল। অদ্ভুতভাবে অন্য কারো কথা বলাতে তার দম বন্ধ হয়ে আসে। আফিফা মলিন কণ্ঠে বলল, আমি সুপ্তিকে অনেক ভালোবাসি। আমি মায়ের আদর পাইনি। আমি জানি মা ছাড়া দুনিয়াটা কতটা কঠিন। সুপ্তিকে বাবা রাস্তায় পেয়েছিল, ছোট্ট একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিয়েছিল। নিজ হাতে সুপ্তিকে বড় করেছি। সে বাচ্চা মেয়েটার বিপদের কথা শুনে আমি কীভাবে চুপ থাকতাম বলো? আমি তোমাকে চুপ থাকতে বলিনি। আমি নিজে সুপ্তিকে নিজের ছোটো বোনের মতো ভালোবাসি, তাই সব সময় তোমাদের নজরে নজরে রাখতাম। কখন জানি রেহান এসে তোমাদের ক্ষতি করে দেয়। আমার চিন্তা সার্থক হয়েছে। রেহান সত্যি সুপ্তিকে তুলে নিয়ে গিয়েছিল। আমি সুপ্তিকে উদ্ধার করেছি। তবে তোমাকে রেহানের সাথে নিষিদ্ধ পার্কে দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমার ভেতরে সে কি অসহনীয় যন্ত্রণা করছিল। আমি তোমাকে অন্য পুরুষের সাথে সহ্য করতে পারছিলাম না আফিফা। আমার ভেতরে যে জ্বলে পড়ে যাচ্ছিল, তাই তোমাকে আঘাত দিয়ে কথা বলে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দিও। আমার কথা তুমি কষ্ট পেও না আফিফা। তুমি একবার আমাকে ভালোবেসে দেখো, আমি তোমার সব কষ্ট মোচন করে দেব। আমি তোমাকে ভালোবাসি কি না তা জানি না। আমি শুধু জানি তোমার সাথে আমার থাকতে ভালো লাগে। তোমাকে আমার ভয় লাগে। আমি কোনো কাজ করার আগে তোমার কথা ভাবি। তুমি কষ্ট পেলে আমার মস্তিষ্ক ঝলসে যায়। আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। আমাকে একটু সুযোগ দাও, পৃথিবীর সব ভালোবাসা আমি তোমাকে এনে দেব। আফিফার কথায় আফরাতের হৃদয় শীতল হলো। ভেতরটা সুপ্ত অনুভূতিতে ভরে গিয়েছে। বিষাদরা ছন্দ তুলে পালিয়েছে। হাহাকারগুলোকে সুখ এসে শুষে নিয়েছে। আফিফার ললাটে চুমু খেয়ে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি আফিফা। তোমাকে ভালোবাসতে বাসতে এত দূর এসেছি। তুমি যদি আমাকে ভালোবাসার সুযোগ না দাও তাহলে জ্বলতে জ্বলতে এখানে শেষ হয়ে যাব। আমাকে এত দ্রুত শেষ হয়ে যেতে দিও না। আমার মতো এত মায়া করে তোমাকে কেউ চাইবে না। আমি তোমার মায়ের আবদ্ধ হয়েছি। ছায়া কখনো পিছু ছাড়ে না, আর মায়া কখনো ভোলা যায় না। এই যে তোমার জন্য মনের গহীনে অনুভূতি বাড়তে শুরু করেছি। এই অনুভূতি মৃত্যুর আগ পর্যন্ত বাড়তেই থাকবে। তুমি কি আমাকে তোমার অর্ধাঙ্গিনী হিসাবে করবে গ্রহণ? তোমাকে গ্রহণ করার জন্য কত যুদ্ধ করলাম। এত সুন্দর সেদের সর্বনাশ করতে এসেছো। এতক্ষণে আমার সর্বনাশ তো হয়ে গিয়েছিল। আমার সর্বনাশ করার শাস্তি তোমাকে পেতেই হবে। আফরাতের কথায় আফিফা খিলখিল করে হেসে উঠল। আফিফার হাসির প্রতিধ্বনিতে চারদিক মুখরিত হয়ে উঠল। আফরাত আফিফাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই যে তোমাকে যেদিন প্রথম আলিঙ্গন করেছিলাম, যেদিনের আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে উঠেছিল, সেই মোহ আজও কাটাতে পারেনি। আমি যদি সেই মোহের অতল গভীরে তলিয়ে যাই, তবে কি আমাকে শাস্তি গ্রহণ করতে হবে? আফিফা কথা বলে না, নীরবতা প্রণয়ের আভাস দিয়ে যাচ্ছে। আফরাত আফিফাকে কোলে তুলে আস্তরণের কাছে গেল। আফিফাকে সাহিত্য করে সে আফিফার আঁখি যুগলের পথে অধর ছোঁয়ালো।
আফিফা পরম আবেশে আঁখি চুকল বন্ধ করে আছে। কিছু সময়ের ব্যবধানে চার দেয়ালের আবদ্ধ কক্ষে প্রেমের মহাপ্রলয় ঘটে গেল। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠল সমস্ত ধরনী। সুখানুভূতিতে পূর্ণতা পেল দুটি প্রেমিক হৃদয়। নিস্তব্ধ অম্বর তাদের প্রণয়ের সাক্ষী হয়ে রইল।